এইচএসসি ইতিহাস প্রথম পত্র, অধ্যায় ৫, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৌলিক গণতন্ত্রের প্রবক্তা কে? জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের প্রবক্তা। ঐতিহাসিক রেসকোর্স ময়দান এর বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক আগরতলা মামলার আসামির সংখ্যা কতজন ছিল? ৩৫ জন ছিল। ৬ দফা দাবি কত সালে উত্থাপন করা হয়? ১৯৬৬ সালে ৬ দফা দাবি উত্থাপন করা। ৬৯-এর গণ অভ্যুত্থানের একজন শহীদের নাম লেখো। একজন শহীদের নাম হলো আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদের নাম কি? আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। কোন চুক্তির মাধ্যমে পাক ভারত যুদ্ধের অবসান ঘটে? তাসখান্দ চুক্তির মাধ্যমে, যেটা হয়েছিল ১৯৬৫ সালে। কত সালে পাক ভারত যুদ্ধ সংঘটিত হয়? ১৯৬৫ সালে। কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? ৬ দফা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। কত সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয়? পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয় ১৯৫৮ সালে। কখন আগরতলা মামলা দায়ের করা হয়? ১৯৬৮ সালে জানুয়ারি মাসে। ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা মামলা দায়ের করা হয়। আইয়ুব খান কাকে হটিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন? ইস্কান্দার মির্জাকে হটিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন আইয়ুব খান, এবং আইয়ুব খানকে হটিয়ে পরবর্তীতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হয়েছিলেন। ১১ দফার প্রথম দফা কি ছিল? ১১ দফার প্রথম দফা কি ছিল? ১১ দফার প্রথম দফা ছিল শিক্ষা সংস্কার বিষয়ক। ১১ দফার প্রথম দফা ছিল শিক্ষা সংস্কার বিষয়ক। পরবর্তী প্রশ্ন, আগরতলা মামলার রাষ্ট্রীয় নাম কি? রাষ্ট্রীয় নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। আইয়ুব খান সামরিক শাসন জারি করেন কবে? আইয়ুব খান সামরিক শাসন জারি করেন ১৯৫৮ সালে। কাশ্মীরের কোন নেতাকে গ্রেফতার করলে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করে? শেখ আবদুল্লাহকে। কার পরিকল্পনায় কাশ্মীরে সশস্ত্র গেরিলা অনুপ্রবেশ ঘটানো হয়? ভুট্টোর পরিকল্পনায়। ভুট্টোর পরিকল্পনায় কাশ্মীরে সশস্ত্র গেরিলা অনুপ্রবেশ ঘটানো হয়। দ্বিতীয় পাক ভারত যুদ্ধে পাকিস্তানের লাহোর শহরকে ভারতীয় সৈন্যদের আক্রমণ থেকে রক্ষা করে কারা? ভারতীয় সৈন্যদের আক্রমণ থেকে পূর্ব পাকিস্তানিরা রক্ষা করে। কত তারিখে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ বন্ধ হয়? ১৯৬৫ সালের ২৩ সেপ্টেম্বর মাসে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ বন্ধ হয়। পরবর্তী প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নোত্তর। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের ফলাফল ব্যাখ্যা করো। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের ফলাফল ব্যাখ্যা করা হলো: ৬৯-এর গণ অভ্যুত্থানের ফলাফল ছিল প্রত্যক্ষ। গণ অভ্যুত্থানের ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান দ্রুত আগরতলা মামলা প্রত্যাহার করে নেয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্যদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। আইয়ুব খানের সরকারের পতন ঘটে এবং জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় আসলেও টিকে থাকতে পারেননি। ৬৯-এর গণ অভ্যুত্থানের ফলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। সরাসরি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার দাবি স্পষ্টতরভাবে সামনে আসে। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব বাংলা জনগণের রায় পরিষ্কার হয়। পাকিস্তানের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বিনাশ ঘটে। পাকিস্তানি শাসক গোষ্ঠী দুর্বল হয়ে পড়ে এবং ১৯৭০ সালে নির্বাচন ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন, ৬ দফা কি ব্যাখ্যা করো। ৬ দফা দাবি হল ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত পূর্ব বাংলার স্বায়ত্তশাসন সংবলিত একটি ঐতিহাসিক দাবি। ৬ দফায় পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সব অধিকারের কথা বলা হয়। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনার বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা না বলা হলেও এই ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এটাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। ৬৯-এর গণ অভ্যুত্থান কি ব্যাখ্যা করো। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক শ্রেণী পূর্ব পাকিস্তানকে শোষণ করতে শুরু করে। তাদের শোষণ নীতির ফলাফল সকল স্তরে সংক্রমিত হয়। পূর্ব পাকিস্তানের লোকজনের উপর তারা অত্যাচারের স্টিম রোলার চালাতে থাকে। এসব ব্যাপারে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইতিমধ্যে বঙ্গবন্ধু সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ একনায়কতন্ত্রের পরিবর্তে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ছাত্রদের ১১ দফা আন্দোলন এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। এভাবেই পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করার
প্রয়াসকে 69-এর গণ অভ্যুত্থান বলে? পরবর্তী প্রশ্ন, ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? ১৯৬৬ সালে ৬ দফা দাবি তৎকালীন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন। ৬ দফায় পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সব অধিকারের কথা বলা হয়। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনার বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এই ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এসব কারণে ৬ দফাকে পূর্ব বাংলার বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায়? জেনারেল আইয়ুব খান ১৯৫৮ সালে ক্ষমতা কক্ষিগত করার পর পাকিস্তানের শাসন ও রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন করার উদ্যোগ নেন। তিনি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন। তার এই নির্বাচনের মূল ভিত্তি মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক ভোটারের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়। প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল ৪ স্তর বিশিষ্ট ব্যবস্থা। ১৯৭০ সালে নির্বাচনের ফলাফল বর্ণনা করো। ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ১৬২টি সাধারণ আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬০টি আসন লাভ করে। এটা হচ্ছে জাতীয় পরিষদে। সংরক্ষিত মহিলা আসনসহ ১৬৭টি আসন লাভ করে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে, এটা হচ্ছে প্রাদেশিক পরিষদ, যার মধ্যে ৩১০টি আসন ছিল এবং ২৯৮টি আসন পায় এবং পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই নির্বাচনের ফলে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয় এবং পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করে। পরবর্তী প্রশ্ন, আগরতলা মামলা কি ব্যাখ্যা করো। ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ যে মামলা দায়ের করে তাকেই আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করা হয়। পরবর্তী প্রশ্ন, আগরতলা মামলার প্রতিক্রিয়া কী ছিল? আগরতলা মামলার প্রতিক্রিয়া ছিল ব্যাপক। আগরতলা মামলা শুরু হওয়ার পর থেকেই পূর্ব বাংলার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে থাকে। তো এ সময় রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা দেখা দেওয়ায় আন্দোলনের মূল নেতৃত্ব গ্রহণ করে পূর্ব বাংলার ছাত্র সমাজ। আগরতলা মামলার বিরুদ্ধে প্রতিরোধ ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৯৬৯ সালের ৪ জানুয়ারি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদের ১১ দফা দাবির মধ্যে একটি প্রধান দাবি ছিল আগরতলা মামলা প্রত্যাহার ও আসামিদের নিঃশর্ত মুক্তিদান। আগরতলা মামলাকে কেন্দ্র করে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন ১৯৬৯ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী এবং এক গণ অভ্যুত্থানের সূচনা হয়। পূর্ব পাকিস্তানে ব্যাপক গণ আন্দোলন দেখা দিলে ১৯৬৯ সালের ২১শে ফেব্রুয়ারি এক বেতার ভাষণে প্রদত্ত ঘোষণা মোতাবেক ২২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার ও বন্দীদের নিঃশর্ত মুক্তিদান করেন। এটা কবে? এটা হচ্ছে ২২ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সম্পর্কে আলোচনা করো। খাজা নাজিমুদ্দিনের ঘোষণার পর ভাষা আন্দোলনকে নতুনভাবে সর্বসম্মতিতে শুরু করার জন্য সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। আগরতলা মামলাকে কেন্দ্র করে পূর্ব বাংলার রাজনীতি ক্রমশই বিক্ষুব্ধ হয়ে ওঠে। ৬ দফার স্বীকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মুক্তির দাবিতে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করে। ১৯৬৯ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, মতিয়া ও মেনন গ্রুপ, দোলন গ্রুপ, ডাকসু একত্রিত হয়ে আইয়ুব বিরোধী কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। পরবর্তী প্রশ্ন, পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনীতির ক্ষেত্রে। মুদ্রা ব্যবস্থা ও অর্থনৈতিক দিক নিয়ন্ত্রণ হতো পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দ্বারা। পূর্ব পাকিস্তানে অর্জিত রাজস্বের বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে পাচার হতো। পাকিস্তানের ব্যাংক, বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানে অবস্থিত ছিল।
উদ্ধৃত অর্থ পশ্চিম পাকিস্তানের তহবিলে জমা হওয়ায় পূর্ব পাকিস্তানে কখনো মূলধন গড়ে ওঠেনি। 1947 সালের পর থেকে পশ্চিম পাকিস্তান 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছে, যার প্রথমটি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের জন্য যথাক্রমে 113 কোটি ও 500 কোটি রুপি ও দ্বিতীয়টিতে যথাক্রমে 950 ও 1350 কোটি রুপি বরাদ্দ করা হয়। অর্থাৎ পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ছিল বিভিন্নমুখী। পরবর্তী প্রশ্ন, 7 মার্চের ভাষণের তাৎপর্য বলতে কী বোঝায়? বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই ভাষণে তিনি স্বাধীনতার কথা এমনভাবে উচ্চারণ করেন যাতে স্বাধীনতার ঘোষণার কিছুই বাকি ছিল না। বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা প্রদান না করলেও বাংলার ছাত্র জনতা, ইপিআর, বাঙালি সেনা সদস্যদের কাছে তা ছিল গ্রিন সিগন্যাল। ফলে বাঙালি জাতি তার এই বক্তৃতায় স্বাধীনতার বাণী পেয়ে স্থানীয় পর্যায়ে গড়ে তুলতে থাকে মুক্তিবাহিনী, যারা 25 মার্চের আক্রমণের পর পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করে। তাই 7 মার্চের বক্তৃতা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে শিক্ষা দিয়েছে। বস্তুত 7 মার্চের ভাষণ থেকে বাংলাদেশে মুক্তি সংগ্রাম শুরু হয়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল গভীর তাৎপর্যপূর্ণ।